আমরা দেখে আসছি চিরাচরিতভাবে কি দেখেছি যে যখনই একজন সরকার দায়িত্ব পালন করেন সেখানে গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, বাইবেল পাঠ হয়, গীতা পাঠ হয়। কিন্তু এই সরকার তো ওইভাবে আমাদেরকে মূল্যায়ন করেনি, শুধুমাত্র দেখলাম কোরআন তেলাওয়াত হচ্ছে। তখন থেকেই তো বোঝা গেছে এই সরকার সনাতনী বান্ধব নয়। আমরা সনাতনীরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটার প্রথম কারণ হচ্ছে যে সাধারণত আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভিন্নভাবে কম বেশি আমাদের মন্দির ভাঙে মৌলবাদীরা। এটা মানে নতুন কিছু না, এটা অতীত হয়ে আসছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতে হয়তো হবে। বাট বুলডোজার দিয়ে এই প্রথম সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে আমাদের যে মন্দির ভেঙেছে, এটা আমরা খুবই মর্মাহত হয়েছি এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ এইটা হচ্ছে সরকারের রেলওয়ের পরিত্যক্ত জায়গা, কিন্তু যদিও পূর্ব ইতিহাস আপনারা দেখেন এটা রাজা ভাওয়ালের জায়গা। অতএব উত্তরসূরি হিসাবে আমরা কিন্তু সনাতনীরা এই জায়গার দাবিদার কিংবা মালিকানা বলতে পারেন বা উত্তরসূরি বলতে পারেন, কিন্তু আমরা সেটা বলবো না। এটা রেলওয়ের পরিত্যক্ত জায়গা। এই রেলওয়ের পরিত্যক্ত জায়গায় এখানে মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং বিভিন্ন রাজনৈতিক কিছু কার্যক্রম অফিসও আছে। আমার কথা হচ্ছে যে যদি ভাঙা হয়, টোটাল সব কিছুই ভাঙা হবে। সরকারের যদি জায়গার প্রয়োজন হয় সব কিছুই ভাঙা হবে, কিন্তু এখানে তো শুধুমাত্র মন্দিরটা ভাঙা হয়েছে। এবং এই যে সমন্বয়করা যেটা বলে যে সকলের জন্যই সমান, বা মানে এইখানেও ঠিক সেই কোঠাভিত্তিকটাই চলে আসলো। মানে কোঠাকে কেন্দ্র করেই আজকে এই যে জুলাইটা বলা হচ্ছে বা যেটাই বলা হচ্ছে না কেন, এটা তো কোঠাভিত্তিক ছিল। আমরাও কিন্তু সে কোঠার মধ্যেই পড়ে গেলাম, যেহেতু আমরা সনাতনীরা, আমরা সংখ্যালঘু, ঠিক আমরাও কিন্তু সেই সেই বেসিক্যালিতেই চলে আসলাম। আমরাও সেই বেসিক্যালিতেই চলে আসলাম। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এবং তার থেকেও দুঃখজনক হলো যে আমাদের মূর্তিটা, যেহেতু আমাদের মন্দির ভাঙা হয়েছে, কিন্তু যার যার ধর্ম তার তার কাছেই শ্রেষ্ঠ। আমি যেহেতু একজন সনাতনী, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। তা আমার সনাতনী ধর্মের আমার মন্দির ভেঙেছে ঠিক আছে, কিন্তু আমার যে মূর্তিগুলো সেগুলো ভেঙে নর্দমা ফেলাইছে, এটা আমাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মন্দির ভাঙার পরে বলতে পারতো যে ঠিক আছে, আপনারা আপনাদের মূর্তি যেভাবে পারেন আপনারা এখান থেকে সরিয়ে নিন, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। সেটা প্রশাসনিকভাবেই এই প্রথম বাংলাদেশে প্রশাসনিকভাবেই মানে মন্দির ভাঙা হয়েছে। সরকার দাঁড়িয়ে থেকে, প্রশাসন দাঁড়িয়ে থেকে, পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকে দাঁড়িয়ে থেকে এই মন্দিরটা ভাঙা হয়েছে এবং তারপরে আমাদের মূর্তিগুলো নর্দমায় ফেলা হয়েছে। সে লুট চলতেছে, লুটতরাজ চলতেছে, এটা অস্বীকার তো করতে পারবেন না। ঠিক তদ্রুপ ফলের বাজার লুট হলো, এটা তো আপনাদের দরকার ছিল না, এটা তো লুট হলো। সরকার, প্রশাসনিক, আর্মি, পুলিশ থাকার পরে ফলের বাজার লুট হবে কেন? হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব? প্রশাসন, পুলিশ থাকার পরে, এখন পুলিশ থাকার পরে এখানে একটা ফল আমি ধরতে পারবো, এখানে একটা কলা ধরতে পারবো? তা আমার জেল হয়ে যাবে সাথে সাথে, তার কিন্তু এটা কিছু হয়েছে? ফলের বাজার পছন্দ না, ফলের মেলা পছন্দ না, নিষিদ্ধ করে দিক সরকারিভাবে, তাহলেই তো সম্ভব, সব সম্ভব। অবশ্যই ব্যর্থ মনে করছি, অবশ্যই ব্যর্থ মনে করতেছি। এবং ব্যর্থ মনে করতে তার তো আসলে দায়বদ্ধতা নেই। আমি আপনাকে বললাম আমার কোনো কিছু, আমি বলছি দায়বদ্ধতা তো নাই। দায়বদ্ধতা উনি যখন নিয়েছেন, সরকারি দায়িত্ব ক্ষমতা নিয়েছেন, তারপরে আরও বলি, যখন উনি, আমরা দেখে আসছি চিরাচরিতভাবে কি দেখেছি যে যখনই একজন সরকার দায়িত্ব পালন করেন সেখানে গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, বাইবেল পাঠ হয়, গীতা পাঠ হয়। কিন্তু এই সরকার তো ওইভাবে আমাদেরকে মূল্যায়ন করেনি, শুধুমাত্র দেখলাম কোরআন তেলাওয়াত হচ্ছে। তখন থেকেই তো বোঝা গেছে এই সরকার সনাতনী বান্ধব নয় বা অন্যান্য ধর্মাবলম্বীও বান্ধব নয়, শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দিয়েছে। প্রথম দিনের ঘটনা যদি বলি, প্রথম দিন তো আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে ছাত্ররা যারা ছিল তাদের মধ্যে কোনো সনাতনী ছাত্র ছিল না, বহু সনাতনী ছাত্র ছিল। এই সমন্বয়কের মধ্যে বহু সনাতনী ছাত্র ছিল যারা লালটাকে সাপোর্ট করেছে, তারা ফেসবুকে পোস্ট দিছে। এমনও সনাতনী আছে যে ফেসবুকে পোস্ট দিছে, আনন্দ উল্লাস করছে, সে ভাইভাতে বাদ পড়ছে। কিসে ভাইভাতে? বিসিএস ভাইভাতে। কেন? সে সনাতনী বিধায়। এমনভাবে দর্শন চলতেছে,
এটার ফাঁসি ছাড়া কোনো বিকল্প নাই। এই ধর্ষণের বিচার, তবে হ্যাঁ সঠিক তদন্ত লাগবে, সঠিক প্রমাণ লাগবে, কারণ একজন আরেকজনকে যেন কারো সবচেয়ে যেহেতু আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, এটা মনে করি যে একজন নিরপরাধ যেন কোনো অবস্থা যেন শাস্তি না পায়, একজন নিরপরাধ যেন কোনো অবস্থায় শাস্তি না পায়। এমনভাবে এটাকে করতে হবে যে প্রকৃতভাবে যদি প্রমাণ হয় যে সে ধর্ষণ করেছে, তবে তার ফাঁসি হবে। তবে অনেকে যে বিভিন্নভাবে অনেকে প্রবলেম করে, মিথ্যা মামলা দেয়, সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে যেন তদন্তের মাধ্যমে প্রকৃত তদন্ত করা হয় যে আসলে কি ধর্ষণ হয়েছে কিনা।